আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিব এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। সতর্ক না হলে বাতিল হবে মার্কিন ভিসা, খতিয়ে দেখা হচ্ছে ফেসবুক ইউটিউবের ইতিহাস। যুক্তরাষ্ট্রে শিশুদের ভাগ্য বদল, ট্রাম্পের $1000 বিশেষ উপহারে শুরু নতুন অ্যাকাউন্ট। লস অ্যাঞ্জেলেসে ফুড স্ট্যাম্প জালিয়াতি, $1 মিলিয়ন প্রতারণা চক্রের মূল হোতা গ্রেপ্তার। এবং নিউ ইয়র্কে লেজিওনিয়ার্স রোগের মারাত্মক প্রাদুর্ভাব, আক্রান্ত 23, 160 ভবনে চিরুনি অভিযান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে আবেদনকারীদের সম্পর্কে আরও বিস্তৃত তথ্য সংগ্রহ এবং অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রভাব পড়তে পারে কর্মসংস্থান, পড়াশোনা এবং ভ্রমণের পরিকল্পনাতেও। কি বদলাচ্ছে সেই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ে কঠোর অবস্থানের পাশাপাশি এবার বৈধ অভিবাসন ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন এনহ্যান্সড ভেটিং বা বাড়তি যাচাই বাছাই নীতির কারণে বিদেশি কর্মী, শিক্ষার্থী এবং অভিবাসন সুবিধা প্রার্থীদের জন্য ভিসা এবং অন্যান্য আবেদন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে। 2025 সালের 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে বিভিন্ন ফেডারেল সংস্থাকে বিদেশি নাগরিকদের আরও কঠোরভাবে যাচাইয়ের নির্দেশ দেন। এর অংশ হিসেবে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বা অ্যান্টি আমেরিকান বলে বিবেচিত কোনো কার্যকলাপ থাকলে তা অভিবাসন আবেদনে প্রভাব ফেলতে পারে। তবে অ্যান্টি আমেরিকান বলতে ঠিক কী বোঝানো হচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। এদিকে USCIS জানিয়েছে, স্থায়ী বাসিন্দা, নাগরিকত্ব এবং ভ্রমণ অনুমতির আবেদন ফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হবে। নতুন ফর্মে আবেদনকারীদের গত 10 বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য, এমনকি বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টের তথ্য দিতে হতে পারে। পাশাপাশি বাবা মা ও ভাই বোন সহ নিকট আত্মীয়দের বিস্তারিত তথ্য চাওয়া হতে পারে। এই কঠোর যাচাইয়ের কারণে বিভিন্ন সরকারি সংস্থায় ভিসা প্রক্রিয়ায় বিলম্ব দেখা দিচ্ছে। বিশেষ করে বিদেশ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফিরতে ভিসা স্ট্যাম্পিংয়ের অপেক্ষায় থাকা কর্মীরা বেশি সমস্যায় পড়ছেন। গত বছর ভারতে মার্কিন কনসুলেটগুলো নতুন সোশ্যাল মিডিয়া যাচাই ব্যবস্থা চালু করতে গিয়ে বহু H-1B এবং H-4 ভিসাধারীদের সাক্ষাৎকার কয়েক মাস পিছিয়ে দেয়। ফলে অনেকেই দীর্ঘ সময় নিজ দেশে আটকে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যাপক হারে শুধু সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে ভিসা প্রত্যাখ্যানের নজির না থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠোর হতে পারে। তাই আন্তর্জাতিক কর্মী নিয়োগ এবং বিদেশ ভ্রমণের পরিকল্পনায় প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সতর্কতা এবং বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে শিশুদের ভবিষ্যৎ সঞ্চয় গড়ে তুলতে নতুন ট্রাম্প অ্যাকাউন্ট চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় যোগ্য নবজাতকদের নামে সরকার এককালীন $1000 বিনিয়োগ করবে। পাশাপাশি পরিবার, নিয়োগকর্তা এবং দাতব্য সংস্থাও অতিরিক্ত অর্থ জমা দিতে পারবে। সমর্থকদের মতে এটি দীর্ঘমেয়াদে সম্পদ গঠনে সহায়ক হলেও সমালোচকদের প্রশ্ন, নিম্ন আয়ের পরিবার কতটা উপকৃত হবে? যুক্তরাষ্ট্রে শিশুদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ চালু করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং নাসডাকের কর্মকর্তাদের সঙ্গে প্রতীকীভাবে উদ্বোধন করা হয়েছে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির। এই কর্মসূচির আওতায় 2025 থেকে 28 সালের মধ্যে জন্ম নেওয়া যোগ্য মার্কিন নাগরিক প্রতিটি নবজাতকের নামে সরকার এককালীন $1000 জমা দেবে। এই অর্থ সরাসরি একটি স্বল্প খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা হবে, যাতে দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তোলা যায়। ট্রাম্প জানান, ইতিমধ্যে 5 লাখের বেশি শিশুর অ্যাকাউন্টে $1000 করে জমা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও দাতারাও অতিরিক্ত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সরকারি এই অনুদান শুধু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জন্ম নেওয়া মার্কিন নাগরিক শিশুদের জন্য প্রযোজ্য। অন্যদিকে 18 বছরের কম বয়সী যে কোনো মার্কিন শিশুর জন্য বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকলে অভিভাবকরা ট্রাম্প অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্টধারী 18 বছর পূর্ণ হলে এই তহবিলের নিয়ন্ত্রণ নিজের হাতে পাবেন। চাইলে অর্থ উত্তোলন করতে পারবেন, আবার চাইলে বিনিয়োগ চালিয়েও যেতে পারবেন। তবে উত্তোলনের সময় বিনিয়োগ থেকে অর্জিত লাভের উপরে কর দিতে হবে।
এছাড়া বাবা মা, পরিবারের সদস্য, নিয়োগকর্তা কিংবা দাতব্য সংস্থা বছরে সর্বোচ্চ $5,000 পর্যন্ত এই অ্যাকাউন্টে জমা দিতে পারবেন। সমর্থকদের দাবি, এই কর্মসূচি শিশুদের ছোটবেলা থেকে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করবে। তবে সমালোচকদের মতে নিম্ন আয়ের অনেক পরিবারের অতিরিক্ত অর্থ বিনিয়োগের সামর্থ্য না থাকায় এই সুবিধা সবার জন্য সমানভাবে কার্যকর নাও হতে পারে। আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে ক্রেতাদের জন্য বড় সুখবর দিয়েছে ওয়ালমার্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর গরুর মাংস, চিপস, কোমল পানীয় সহ গ্রীষ্মকালীন বারবিকিউর জনপ্রিয় অনেক পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মূল্যস্ফীতির চাপে থাকা লাখো পরিবারের জন্য এই উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রেতাদের জন্য বড় সুখবর দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রীষ্মকালীন বারবিকিউতে সবচেয়ে বেশি ব্যবহৃত বেশ কয়েকটি পণ্যের দাম কমানো হচ্ছে। এর মধ্যে রয়েছে গরুর কিমা, চিপস এবং কোকা-কোলা ও পেপসির মতো কোমল পানীয়। এই ঘোষণা আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টের পর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের অনুরোধেই ওয়ালমার্ট এই মূল্য ছাড় দিচ্ছে। তিনি বলেন, বিশেষ করে 1 পাউন্ড গরুর কিমার দাম উল্লেখযোগ্যভাবে কমানো হবে, যাতে স্বাধীনতা দিবসের উদযাপনে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান। ওয়ালমার্ট জানিয়েছে, তাদের স্টোরে 73% লিন গ্রাউন্ড বিফের 1 পাউন্ড রোলের দাম $6.74 থেকে কমিয়ে $5.94 করা হয়েছে। পাশাপাশি 250টিরও বেশি পণ্যে মূল্য ছাড় দিচ্ছে তাদের সদস্যভিত্তিক চেইন স্যামস ক্লাব। সেখানে নির্দিষ্ট ধরনের গরুর কিমার দামও কমানো হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের গরুর মাংসের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘমেয়াদী খরা, পশু খাদ্যের ব্যয় বৃদ্ধি এবং গবাদি পশুর সংখ্যা কমে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। একই সময়ে মূল্যস্ফীতির কারণে খাদ্যপণ্যের দামও বেড়েছে। অর্থনীতিবিদদের মতে, ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠানের এই মূল্য ছাড় লাখো মার্কিন পরিবারের ব্যয় কিছুটা কমাতে সহায়তা করতে পারে। তবে গরুর মাংসের সরবরাহ স্বাভাবিক হতে এবং বাজার পুরোপুরি স্থিতিশীল হতে এখনো কয়েক বছর সময় লাগতে পারে। লস অ্যাঞ্জেলেসে স্ন্যাপ জালিয়াতির অভিযোগে এক দোকান কর্মীকে গ্রেপ্তার করেছে ফেডারেল কর্মকর্তারা। অভিযোগ, ভুয়া কেনাকাটার মাধ্যমে সরকারি খাদ্য সহায়তার অর্থ নগদে ফেরত দেওয়ার চক্র চালানো হচ্ছিল। তদন্তে দোকানটিতে $1 মিলিয়ন বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সরকারি সুবিধা নিয়ে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফেডারেল কর্মকর্তারা। অভিযোগ অনুযায়ী তিনি ভুয়া কেনাকাটার মাধ্যমে সুবিধাভোগীদের নগদ অর্থ ফেরত দেওয়ার একটি চক্রে জড়িত ছিলেন। ঘটনাটি ঘটে শহরের স্কিড রো এলাকার একটি দোকানে। ফেডারেল এজেন্টরা বর্ম পরিহিত অবস্থায় অভিযান চালিয়ে দোকানের কর্মী 30 বছর বয়সী জেসি সার্ভান্তেস গোমেজকে আটক করেন। অভিযানের সময় স্থানীয় পুলিশও উপস্থিত ছিলেন। তদন্তকারীদের দাবি, ওই দোকানে $1 মিলিয়ন বেশি সন্দেহজনক স্ন্যাপ লেনদেন হয়েছে। কর্মকর্তারা জানান, দোকানটির লেনদেনের পরিমাণ আশেপাশের তুলনায় অস্বাভাবিক বেশি ছিল, যা তাদের সন্দেহের কারণ হয়। অভিযোগ অনুযায়ী একজন গোপন তদন্তকারী ক্রেতা সেজে দোকানে গিয়ে স্ন্যাপ সুবিধার বিনিময়ে নগদ টাকা নেওয়ার প্রস্তাব দেন। এরপর অভিযুক্ত ব্যক্তি হাজার হাজার ডলারের ভুয়া কেনাকাটা দেখিয়ে অর্ধেক অর্থ নগদ ফেরত দেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প কর্মসূচি যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষদের খাবার কেনার জন্য সহায়তা দেয়। তবে কর্মকর্তারা বলছেন, কিছু ব্যক্তি এই সুবিধা অবৈধভাবে ব্যবহার করে জালিয়াতি করছে। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল প্রসিকিউটর সতর্ক করে বলেছেন, সরকারি সহায়তা কর্মসূচিতে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং দোষী প্রমাণিত হলে দীর্ঘ কারাদণ্ড হতে পারে। মামলাটি এখনও বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। নিউ ইয়র্ক সিটির আপার ইস্ট সাইডে দ্রুত বাড়ছে লেজিওনিয়ার্স রোগের আক্রান্তের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে 23 জনে পৌঁছেছে।
যার মধ্যে 17 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। শহরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এখনও সংক্রমণের সুনির্দিষ্ট উৎস শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ভবনের কুলিং টাওয়ার থেকে ছড়িয়ে পড়া লিজিওনেলা ব্যাকটেরিয়া এই সংক্রমণের কারণ হতে পারে। ইতিমধ্যে প্রায় 160টি ভবনের কুলিং টাওয়ার তদন্তের আওতায় আনা হয়েছে। এর মধ্যে 1/3 নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। যেসব টাওয়ারে ব্যাকটেরিয়া পাওয়া যাবে সেগুলো দ্রুত জীবাণুমুক্ত করা হবে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন লেজিওনিয়ার্স রোগ এক ধরনের নিউমোনিয়া। এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। দূষিত পানির সূক্ষ্ম কণাযুক্ত বাতাস শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে সংক্রমণ হতে পারে। স্বাস্থ্য বিভাগ সেন্ট্রাল পার্কের পূর্ব পাশের 76 থেকে 97 নম্বর স্ট্রিট এলাকায় বসবাসকারী বা সম্প্রতি সেখানে অবস্থানকারীদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা বা ফ্লু সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা আরও বলেছেন, কলের পানি পান, গোসল বা এয়ার কন্ডিশনার ব্যবহার নিরাপদ এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ডে কেয়ার সেন্টারে 23 মাসের এক শিশু গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। মামলায় দাবি করা হয়েছে এক কর্মী খেলাচ্ছলে শিশুটিকে উপরে ছুঁড়ে দিয়ে ধরতে ব্যর্থ হন। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। বিস্তারিত রিপোর্টে। একটি হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ডে কেয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক দম্পতি। মামলায় অভিযোগ করা হয়েছে 2025 সালের মার্চ মাসে মাত্র 23 মাস বয়সী শিশু CK-কে খেলাচ্ছলে এক কর্মী মাথার অনেক উপরে ছুঁড়ে দেন। অভিযোগ অনুযায়ী পরে তাকে ধরতে ব্যর্থ হওয়ায় শিশুটি মাটিতে পড়ে যায় এবং কর্মীও তার ওপর পড়ে যান। মামলায় বলা হয়েছে এই দুর্ঘটনায় শিশুটি গুরুতর মাথায় আঘাত পায়। হাসপাতালে নেয়ার পর তার ট্রমাটিক ব্রেইন ইনজুরি শনাক্ত হয়। এছাড়া দীর্ঘমেয়াদী শ্রবণ শক্তি হ্রাসের সমস্যাও দেখা দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির মুখে গুরুতর ফোলা ও আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেছেন তার বাবা মা। অভিভাবকদের অভিযোগ, প্রথমে ডে কেয়ার কর্তৃপক্ষ ঘটনাটিকে সামান্য পড়ে যাওয়া বলে জানায় এবং দ্রুত নিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলে আশ্বস্ত করে। পরে তারা সিসিটিভি ফুটেজে দেখে দাবি করেন শিশুটি আসলে অনেক বেশি উচ্চতায় উঠে গিয়েছিল, যা কর্তৃপক্ষের বর্ণনার সঙ্গে মিলছিল না। এছাড়াও মামলায় ডে কেয়ার পরিচালনায় অবহেলা, ভুল তথ্য প্রদান এবং মানসিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে কত অর্থ দাবি করা হয়েছে তা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। উল্লেখ্য, এসব তথ্য অভিভাবকদের দায়ের করা মামলার অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। মামলাটি এখনও বিচারাধীন এবং আদালত এখনও অভিযোগগুলোর সত্যতা বা দায় দায়িত্ব সম্পর্কে চূড়ান্ত রায় দেয়নি। মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য 2027 সালের হজ কার্যক্রমে বিশেষ সুবিধা, উন্নত সেবা এবং সহজ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেছে লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড। একই সঙ্গে প্রবাসীদের সুবিধার্থে ভবিষ্যতে মিশিগানে প্রতিষ্ঠানটির একটি শাখা চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। 2027 সালের পবিত্র হজকে সামনে রেখে মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড। গত রোববার বিকেলে হ্যামট্রামাক শহরের আলাদিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক এবং প্রবাসীদের জন্য বিশেষ সেবার পরিকল্পনা তুলে ধরা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন মোহাম্মদ কায়েস হাসান সিদরাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফ ট্রাভেলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আজহারুল কবির চৌধুরী সাজু। তিনি 2027 সালের হজ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান, হজ যাত্রীদের জন্য মক্কা, মদিনা সহ বিভিন্ন পবিত্র স্থানে সহজ, নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, প্রবাসীদের চাহিদার কথা বিবেচনা করে হজ সেবাকে আরও আধুনিক ও কার্যকর করা হবে। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সুবিধার্থে লতিফ ট্রাভেলসের একটি শাখা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ খান, মোশাররফ চৌধুরী লিটু, খালেদ আহমেদ, কামরুজ্জামান চৌধুরী, রোকসান চৌধুরী সহ কমিউনিটির আরও বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সিলেট ভিত্তিক লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড গত ৬৪ বছর ধরে হজ, ওমরাহ ও ভ্রমণ সেবায় কাজ করে আসছে। বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠানটির 10টি শাখা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরেও তাদের একটি শাখা কার্যক্রম পরিচালিত হচ্ছে। একজনের ভুলের দায় কি পুরো একটি জাতিকে বহন করতে হবে? আবার পরিচ্ছন্নতার মতো নাগরিক দায়িত্বে অবহেলা থাকলে সেটিও কি উপেক্ষা করা উচিত? কানাডার টরন্টোতে গত 1 জুলাই বাংলাদেশিদের মেলাকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও সামনে এনেছে এই প্রশ্ন। টরন্টোর ডেন্টোনিয়া পার্কে ময়লা নিয়ে সমালোচনার পাশাপাশি দক্ষিণ এশীয়দের উদ্দেশ্য করা হয়েছে একাধিক বর্ণবাদী মন্তব্য। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন অনুষ্ঠানের বাংলাদেশি আয়োজক। বিস্তারিত রিপোর্টে। I've never met filthier people in my life. I mean, these people in my park, they hold an event, and let me show you. They hold an event and they don't clean up after themselves. বিদেশে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় পরিচয়, তারা নিজেদের সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন সময়ে উন্মুক্ত স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। তবে এসব আয়োজনের সঙ্গে আরেকটি দায়িত্বও জড়িত। অনুষ্ঠান শেষে জনসাধারণের স্থান আগের মতো পরিষ্কার রেখে যাওয়া, কারণ একটি ছোট অবহেলাও কখনো কখনো পুরো কমিউনিটির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। গত 1 জুলাই টরন্টোর ইস্ট ইয়র্কের ডেন্টোনিয়া পার্কে অনুষ্ঠিত সময় মেলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে এক কানাডীয় ব্যক্তি পার্কে ছড়িয়ে থাকা আবর্জনা দেখিয়ে অনুষ্ঠানের সমালোচনা করেন। This is my park. Garbage everywhere. And if you hold an event, you clean up before you leave the event. You don't leave it so everyone has to wake up to this bullshit. I mean, I'm sure you're used to it. This isn't fucking India. This isn't Sri Lanka. This is Canada. And if you're gonna hold an event here, you best be fucking cleaning up after yourselves. I mean, this is absolute filth, guys. And this is another reason why we need mass deportations, because they don't appreciate or respect where the fuck they are. It's disgusting. কিন্তু সমালোচনার এক পর্যায়ে তিনি ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ এশীয় জনগোষ্ঠীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন এবং ডিপোর্টের আহ্বান জানান। তার এই বক্তব্যকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বলে আখ্যা দিয়েছেন অনুষ্ঠানের বাংলাদেশি আয়োজক ব্যারিস্টার আলমগীর হোসেন। July 1st for the event, July 2nd up to 5 p.m. it is scheduled for cleanup. Last year also we clean up on July 2nd. But unfortunately, this human being physically took the pictures intentionally without any verifications. They could ask the city or they could ask me why I didn't clean the garbage. I don't know why and who instigated this Mela's campaign. Not only against me or Shomai Mela. It is against Bengali community. Even he didn't mention Bengali community, South Asian. He mentioned Indians, Sri Lankans. So I regretfully telling you that everybody should stand up against this hate crime. ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক বাংলাদেশি বলেন, বিদেশে কোনো অনুষ্ঠান হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি, কারণ একটি ঘটনার দায় অনেক সময় পুরো কমিউনিটিকে বহন করতে হয়। আবার অনেকে বলেন, পরিচ্ছন্নতা নিয়ে সমালোচনা করা এক বিষয়, কিন্তু সেই অজুহাতে একটি জাতি বা পুরো দক্ষিণ এশীয় জনগোষ্ঠীকে অপমান করা সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশি আয়োজক সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, স্বেচ্ছাসেবকদের নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো পার্ক, পিকনিক স্পট এবং শিশুদের খেলার মাঠ পরিষ্কার করা হয়েছে। Dear friends, another thing, I have to pay $5,000 deposit because if I fail to make the cleanup, city authority will make the cleanup with their own volitions and deduct that cost from my deposit. Not only Dentonia Park,
I have to clean up the parkland, picnic spot, up to the children playground. I have to clean. And I was working there with the volunteers on July 2nd, and I have completed successfully. Their city authority was there. They are cleaning their part. সিটি কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের নিজস্ব দায়িত্ব পালন করছিলেন। এটি শুধু তার বা অনুষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং পুরো দক্ষিণ এশীয় কমিউনিটিকে লক্ষ্য করে পরিচালিত একটি বিদ্বেষমূলক প্রচারণা। তিনি টরন্টো পুলিশের তদন্ত দাবি করেছেন। This park was absolutely spotless the other day. Look at this. Don't hold an event if you can't clean up after yourselves. Like, look at this shit. You guys don't know where garbage is, eh? ভিডিওতে করা অভিযোগ এবং আয়োজকের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এই ঘটনা একটি বিষয় আবারও মনে করিয়ে দিয়েছে, বিদেশে নিজের সংস্কৃতি উদযাপন যেমন অধিকার, তেমনি জনসাধারণের স্থান পরিষ্কার রাখা নাগরিক দায়িত্ব। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।